দেখছেন চ্যানেল 24। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিয়মিত আয়োজন নিউজ রুম আপডেটে। আপনাদের সাথে আছি আমি ফাইজা রাহলা। করোনা ভাইরাসে মারা গেছেন আরও 28 জন, যাতে মোট প্রাণহানি দাঁড়িয়েছে 6,416 জনে। মৃত্যুহার 1.43%। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 2,419 জনের। ফলে এ পর্যন্ত আক্রান্ত হলেন 4,49,760 জন। আর নতুন 2,183 জন সহ মোট সুস্থ হয়েছেন 3,64,611 জন। এই সময় তো আশেপাশে ভালো ডাক্তারও পাবো না। আশেপাশে না, দেশের সেরা ডাক্তারই পাবে। ওকলা সার্টিফাইড বাংলালিংক এখন বাংলাদেশের ফাস্টেস্ট মোবাইল নেটওয়ার্ক। ফুল স্পিড 4G তে সব হবে ফুল স্পিডে। বাংলালিংক। মাস্ক ব্যবহার নিশ্চিত করতে আরও কঠোর হতে যাচ্ছে সরকার। প্রয়োজনে বাড়ানো হবে জরিমানা। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। পরে সচিবালয় ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, করোনা মোকাবেলায় সচেতনতামূলক প্রচারণা বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। করোনা মোকাবেলায় কৃষি এবং দুর্যোগ মন্ত্রণালয়ের উদ্যোগ সম্পর্কে এদিন মন্ত্রিসভাকে অবহিত করেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীরা। এছাড়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন 2020-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মাস্কের বিষয়টা খুবই স্ট্রংলি আসছে এবং আমরা আমাদেরকে কালকে কমিশনাররা জানাচ্ছেন এবং গত 7 দিন থেকে জানাচ্ছে যে তারা ম্যাসিভলি ফাইন করতেছে। অল ওভার কয়েক হাজার লোককে কালকে ফাইন করা হয়েছে সারা দেশে। তো এটা আমরা বলছি যে আরো এক সপ্তাহ দেখতে, যদি ফাইনেও যদি মানুষের হয় তাদেরকে আরো মোটিভেশন করো এবং তারপরে আর একটু স্ট্রং। দর্শক, গুলশান থেকে সরাসরি এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর তারেক হোসেন। ডক্টর তারেক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, চ্যানেল 24 ধন্যবাদ, আমাদের দর্শকদেরকে শুভেচ্ছা। আমরা শুরুতেই আসলে যে খবরটি আসলে দেখছিলাম যে মাস্ক পরাকে বাধ্যতামূলক করার নানা রকমের পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং যদি কেউ মাস্ক না পরে তাহলে আসলে জরিমানা দিতে হবে, এই রকমভাবে তাদেরকে বাধ্য করা হবে। আপনার কাছে শুরুতেই জানতে চাই যে মাস্ক পরলে আসলে কতখানি আমরা সাবধান হচ্ছি বা কতখানি সুরক্ষিত থাকছি সে ব্যাপারে যদি বলতেন। আমরা দেখছি পজিটিভ কেস কিন্তু বাড়ছে পুরো দেশ জুড়ে। এটা আসলে দুঃখজনক যে শুধু মাস্কের কারণে যে বেড়ে যাচ্ছে তা নয়, মানে একটা ট্রেন্ড এখন আবার কেস ইনক্রিজ করতেছে। আমাদের ইনফেকশন রেট কমে আসছিল, এখন আবার বাড়তেছে। এটা গ্লোবাল একটা ট্রেন্ড, কিন্তু মাস্ক হচ্ছে একটা মেজর। মাস্ক হচ্ছে অল্টারনেটিভ টু ভ্যাকসিন। আমরা দেখেন ভ্যাকসিন যে গবেষণা চলছে, 3rd ফেজ শেষ হলো 3টা কোম্পানির, এবং তারা বলছে যে 90% ইফেক্টিভ। হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু এখনো জানি না ভ্যাকসিনগুলি আমাদের কত দিনের প্রোটেকশন দেবে, তাই না? 3 মাস, 6 মাস, 9 মাস। এটা হয়তো আমরা নেক্সট উইকে জানতে পারবো যে একটা ভ্যাকসিন যে আমরা নিব আমাদের শরীরে থাকবে কতদিন ইমিউনিটি থাকবে। এই অবস্থায় মাস্কের তো কোনো অল্টারনেটিভই নাই, মাস্ক পরতেই হবে এবং অ্যাকম্পানিড বাই আদার হেলথ মেজার আমাদের করতে হবে। তো আমাদের দেখা যাচ্ছে আমাদের জনগণের মধ্যে একটা ঢিলে ঢালা ভাব, মাস্ক নিয়ে মানে অনেকে আবার ফান করে, এরকম সংখ্যায় কম। কারণ আমি একটা সার্ভে দেখলাম, একটু আশাজনক, যে 63% ঢাকায় মাস্ক ইউজ করে। আরেকটা জিনিস খুব মাস্ক ইউজের একটা যে ইম্প্যাক্ট, আপনি যে আমাদের চেস্ট হসপিটাল আছে মহাখালীতে, সেখানে আউটডোরের পেশেন্ট, গত বছর যা আউটডোর পেশেন্ট আসতো বিভিন্ন সর্দি কাশি ডাস্ট থেকে, এবার কিন্তু পেশেন্ট মনে হয়, আমি যতটুকু মনে আছে, যে হাফ হয়ে গেছে। তার মানে মাস্কের একটা ইম্প্যাক্ট কিন্তু দেখা যাচ্ছে, একটা লিনার একটা রিলেশনশিপ আছে। হ্যাঁ, এবং মাস্কের এইটা কিছু মাস্ক আমাদের 99% প্রোটেকশন দিতে পারে, তাহলে আমরা মাস্ক পরবো কেন? এখন যেটা আমার মনে হয়, আমাদের এই যে একটা জিনিস, যেটা পেনাল্টির কথা বলা হচ্ছে, মন্ত্রিসভা পরিষদের সচিবও বলছেন, আপনাদের খবরও দেখলাম যে এটাকে বাড়ানো, আসলে এটা দরকার আছে, আমি এটা সমর্থন করি। এটা যেন একদম কি করে মানে একটু কেয়ারফুলি ইমপ্লিমেন্ট করা হয়। যদি একটু বাড়ে তাই এটা একটা ইম্প্যাক্ট আছে। হ্যাঁ, যে আইনকে মানতে হবে এবং এটা বৃহত্তর সাথে। এটা আমি করলে আপনাকে ইফেক্ট করবে, আপনার করলে আপনার নেইবারকে ইফেক্ট করবে। এটা তো একটা চেইনের মতো। সুতরাং আমি শুধু নিজের জন্য তো করতেছি না, আমার ছেলে, আমার বাবা, আমার মা, আমার ওয়াইফ, সবার জন্য করতেছি। তাহলে এই জিনিসগুলি বুঝতে হবে। আর আমার যেটা এখন
মনে হচ্ছে যে মাস্কটা ব্যাপারে আমার কিছু সাজেশন আছে, যেমন এটাকে সাবসিডাইজ করে ফেলা দরকার। এখানেই আসলে আমার পরবর্তী প্রশ্নটি ছিল যে মাস্ক ছাড়া আমরা এরপরে আরও যদি কোনো স্টেপ নিতে চাই বা পজিটিভ কেসের নাম্বারটাকে আমরা যদি কমিয়ে আনতে চাই অথবা আরও বেড়ে না যাক এরকম যদি আমরা ভাবতে চাই, তাহলে আসলে আমাদেরকে কী কী পদক্ষেপ নিতে হবে, এই মুহূর্তে আমরা আর কী কী করতে পারি এই নাম্বারটিকে ধরে রাখতে অথবা কমিয়ে আনতে, সে ব্যাপারে আপনার পরামর্শ? ধন্যবাদ। আমি এটা নিয়ে অনেকে আমাদের আরো জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তাদের সাথে আলাপ করছি, ডেইলি তো আমরা আলাপ করি, ডিজিএস এ গিয়ে আলাপ করি। মাস্কটাকে সাবসিডাইজ করে বাসের অ্যাভেলেবিলিটি বাড়ায় দিতে হবে, যেন আমাদের দেশের যারা খেটে খাওয়া মানুষ মাস্ক পায়। আসলে কি জানেন, মাস্ক যদি হাতে যায় এবং ফ্রি যায় পড়বে। আর যেই সব ক্যাম্পেইন ইনফরমেশন ক্যাম্পেইনগুলি হয়েছে আমাদের এতদিন হচ্ছে, সব না কিন্তু অনেকটা অ্যাডক বেসিস ছিল, একদম স্ট্রাকচারাল প্রোপাগান্ডা চালাতে হবে, যেন একটা সিস্টেমেটিক প্রোপাগান্ডা, এটা কন্টিনিউয়াস একটা প্রসেস থাকতে হবে, যে যেমন আমরা বলি না রোলিং অ্যান্ড ইন্টারেক্টিভ ক্যাম্পেইন থাকতে হবে। তো এই অবস্থা, কারণ যত আমরা পিপুল ইনভলভ করবো সাকসেস রেটটা তত বেড়ে যাবে। সুতরাং আমাদের আর এই যে আমাদের সরকার যে বললো নো মাস্ক নো সার্ভিস অথবা নো মাস্ক নো এন্ট্রি, এই ধরনের ক্যাম্পেইনগুলি চলাই যেতে হবে। যেমন এক জায়গায় চালু হয়েছে লাভ দ্য নেইবার, এটা সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন। লাভ দ্য নেইবার মানে আপনি মাস্ক ইউজ করবেন, আপনি আপনার নেইবারকে প্রোটেক্ট করবেন, লাভ দ্য নেইবার, এটা একটা সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন শুরু হয়ে যাবে। এই ধরনের জিনিসগুলো আমাদের আসলে ইম্প্যাক্ট আছে। হ্যাঁ, যেখানে যেটা মানে এটা টেইলর মেড করতে হবে। একদম একটা রুরাল এরিয়ায় সেখানে হয়তো লাভ দ্য নেইবার এটা হয়তো কাজ হবে না। আর যেটা আমি খুব এমফাসিস দিই, যেটাতে সাকসেস খুব হাই, সেটা হলো কমিউনিটি ইনভলভমেন্ট, কমিউনিটি অর্গানাইজেশনের ইনভলভমেন্ট থাকতো। আমাদের দেশে এত এনজিও, ল্যান্ড অফ এনজিওস, এবং ফান্ডও কোনো সমস্যা না, ফান্ড পাওয়া যাবে। এই এনজিওদের কমিউনিটি ভলেন্টিয়ার আছে, আমাদের সরকারের আছে, আমাদের মিনিস্ট্রি হেলথে আছে, কিন্তু ওদের কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কিছু জায়গায় ওদের অনেক বেশি ভলেন্টিয়ার আছে। এদেরকে একদম সবাইকে ইনভলভ করতে হবে, করে আমাদেরকে এটা মানে দরকার হলে ডোর টু ডোর যেতে, আমাদের যেসব এলাকায় একটু ইনফেকশন বেশি ওখানে ডোর টু ডোর ক্যাম্পেইন করতে হবে। আমরা আপনার মনে আছে যে আমরা ইপিআই ইমিউনাইজেশন ক্যাম্পেইন করে মিজেলস, এগুলো সব রেট আমরা 95-এর উপরে চলে গেছে। এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট, এগুলো হচ্ছে ইনফরমেশন মিডিয়া। আমরা রাস্তাঘাটে কি যে পুতুল খেলা দেখানো হয়েছে, অ্যাওয়ারনেস সৃষ্টি হয়েছে। তাই শুধু আমাদের এটা করতে হবে, আর সাথে সাথে মানে একটা মনিটরিং থাকতে হবে, যেন আমরা ফিডব্যাক পাই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবং আপনার এই গুরুত্বপূর্ণ পরামর্শগুলোর জন্য অনেক ধন্যবাদ। দর্শক, এরই সাথে আমাদের সময় হয়ে গেল নিউজরুম আপডেটে। ছোট্ট একটি বিরতি নেবার, আমরা কিছুক্ষণের মধ্যে ফিরবো আরও অনেক খবর নিয়ে, সাথেই থাকুন। মানবদেহে চালানো তৃতীয় ধাপের পরীক্ষায় সফলতা পেয়েছে ব্রিটিশ ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন চ্যাডক্স। তবে কার্যকারিতার ক্ষেত্রে করোনার অন্যান্য টিকার চেয়েও এখনও পিছিয়ে আছে তা। যদিও দাম, সংরক্ষণ ব্যবস্থা ও উৎপাদন ক্ষমতার নিরিখে অক্সফোর্ডের এই টিকাকেই সবচেয়ে বাস্তবসম্মত বলছেন বিশেষজ্ঞরা। বৈশ্বিক মহামারী রোধে যে কয়টি টিকা সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে তার মধ্যে অন্যতম অক্সফোর্ডের গবেষকদের তৈরি ব্রিটিশ ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার চ্যাডক্স। সম্প্রতি ফাইজার, বায়োএনটেক, মডার্না ও স্পুটনিক 5 তাদের তৃতীয় ট্রায়ালের ফলাফলে ভ্যাকসিনের কার্যকারিতা 90 থেকে 95% বলে দাবি করেছে। তবে এর থেকে পিছিয়ে রয়েছে বহুল আকাঙ্ক্ষিত চ্যাডক্স। অ্যাস্ট্রাজেনেকা বলছে ভ্যাকসিনটি গড়ে 70% কার্যকরী। অবশ্য বিশেষজ্ঞরা বলছেন ফাইজার, বায়োএনটেক ও মডার্নার সংরক্ষণ ব্যবস্থা বেশ জটিল। সে হিসেবে অক্সফোর্ডের গবেষকদের টিকাটি সবচেয়ে বাস্তবসম্মত। অন্য যে কোনোটির চেয়ে অক্সফোর্ডের ভ্যাকসিন বেশি আশা জুগিয়েছে। ফাইজার আর মডার্নার ভ্যাকসিন সংরক্ষণে কোল্ড চেইন বা শীতল ব্যবস্থা দরকার। অন্যদিকে অক্সফোর্ডের ভ্যাকসিন ফ্রিজের তাপমাত্রায় দীর্ঘদিন সংরক্ষণ সম্ভব, আর এর উৎপাদন হবে অনেক বেশি, তাই প্রাপ্তিও সহজ হবে। ফাইজার ও মডার্নার চেয়ে অ্যাস্ট্রাজেনেকার টিকার দাম বেশ কম হবে। প্রতিষ্ঠানটির দাবি এটি যে কোনো বয়সের জন্যই কার্যকর। করোনার বিরুদ্ধে লড়াইয়ে আরও এক ধাপ এগিয়ে গেল বিশ্ব। অক্সফোর্ডের টিকার নিরাপত্তা আর কার্যকারিতার চূড়ান্ত প্রমাণ পেলেই জরুরি ভিত্তিতে এর অনুমোদন দেবে যুক্তরাজ্য।
ফাইজারের টিকার জরুরি অনুমোদন বিষয়ে আগামী 10 ডিসেম্বর সিদ্ধান্ত জানাবে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন FDA। অনুমোদন পেলে 11 থেকে 12 ডিসেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্র জুড়ে এই টিকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে দেশটির প্রশাসন। পাপিয়া সুলতানা, চ্যানেল 24। ম্যাডাম, বিকাশ থেকে নাহিদ বলছি। অ্যাকাউন্ট আপডেটের জন্য আপনার ফোনের SMS এ যে 6 সংখ্যার নাম্বারটি গিয়েছে সেটি বলুন। কি? প্রথমে বিকাশ সেজে বিশ্বাস জিতে নিলাম, জলদি, না হলে বিকাশ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। টেনশনে ফেললাম, এখন সব গোপন তথ্য দিয়ে দেবে। এসব ফ্রডগিরি আমার সাথে চলবে না, যত সব। ধুর, ধরা খাইলাম। বিকাশ অ্যাকাউন্টের পিন ও SMS এ আসা 6 সংখ্যার নাম্বার আপনার গোপন তথ্য কাউকে দেবেন না। কেউ চাইলেই বুঝবেন প্রতারক। এমন কল পেলেই কেটে দিন। ক্যাসিনো কাণ্ডে যুবলীগের বহিষ্কৃত দপ্তর সম্পাদক কাজী আনিসের 100 কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুদক। বর্তমানে স্ত্রীসহ আত্মগোপনে রয়েছেন তিনি। দ্রুতই এই মামলার চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। গেল বছর 29 অক্টোবর আনিস ও তার স্ত্রী সুমির বিরুদ্ধে 14.5 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ থাকার অভিযোগে 2টি মামলা করে দুদক। তদন্তে নেমে দেশে বিদেশে এই দম্পতির বিপুল সম্পদের সন্ধান পায় সংস্থাটি। দুদক কর্মকর্তারা জানিয়েছেন তাদের বিরুদ্ধে আরও একাধিক মামলা হতে পারে। এদিকে বিদেশে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যুবলীগের আরেক বহিষ্কৃত নেতা খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুদক। দর্শক, আমাদের সময় হয়ে গেল, ছোট্ট আরেকটি বিরতি নেবার, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। আরও একবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ রুম আপডেটে। আপনারা চ্যানেল 24 দেখছেন। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার জন্য গণমাধ্যম কর্মী আইন দ্রুত পাশের সর্বোচ্চ চেষ্টা চলছে, একথা জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। করোনাকালে গণমাধ্যমের যুদ্ধের গল্প নিয়ে জাতীয় জাদুঘরে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির চিত্রকর্ম ও আলোকচিত্র প্রদর্শনীতে সিনিয়র সাংবাদিকরাও তাগিদ দিলেন আইনটি চূড়ান্ত করার। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস যেদিন থেকে হানা দিয়েছে বাংলাদেশে, সেদিন থেকে সম্মুখ সারিতে গণমাধ্যম কর্মীরা নানা সীমাবদ্ধতা সত্ত্বেও মাঠে থেকে তুলে আনছেন সবশেষ পরিস্থিতি। শব্দ ও ছবির মাধ্যমে সচেতন করছেন দেশবাসীকে। গত 9 মাসে গণমাধ্যমের এই সংগ্রামকে তুলে ধরতেই চিত্রকর্ম ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজিসি, যাতে ফুটে উঠেছে কোভিড মোকাবেলায় গণমাধ্যম কর্মীদের পেশাদারিত্ব ও মানবিকতার প্রতিচ্ছবি। করোনার বিরুদ্ধে যদি আপনাকে জয়ী হতে হয়, প্রধান অস্ত্রটির নাম হচ্ছে সচেতনতা। এই বড় কাজটি যারা করলেন তাদের জন্য কিন্তু কোনো রকম রাষ্ট্রীয় প্রাতিষ্ঠানিক কোনো সুরক্ষা বুদ্ধ কিন্তু নাই, অন্য ফ্রন্টলাইনারদের যেমন আছে। আমরা অনেক দিন থেকেই বলছি গণমাধ্যম কর্মী আইনটা, যে আইনটি 2018 সালের ক্যাবিনেটে পাশ হলো, সেটি এখন পর্যন্ত কেন আইনটা হচ্ছে না? আইনবিহীনভাবে অনন্তকাল চললে যেটি হবে যে গণমাধ্যমের প্রাতিষ্ঠানিকতা আর পাওয়া যাবে না। করোনা মোকাবেলায় গণমাধ্যম কর্মীদের ত্যাগ ও সাহসী ভূমিকার সাধুবাদ জানান তথ্যমন্ত্রীও। বলেন, গণমাধ্যম কর্মী আইন খুব দ্রুত পাশ করতে সব রকম চেষ্টা চলছে। গণমাধ্যম কর্মী আইন যখন আইনে রূপান্তরিত হবে, তখন আমাদের পক্ষে আইনগতভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা সম্ভবপর হবে। আমি চেষ্টা করছি দ্রুততম সময়ের মধ্যে এটিকে আইনে রূপান্তর করা। জাতীয় জাদুঘরে বিজেসির এই প্রদর্শনী চলবে 25 নভেম্বর পর্যন্ত। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এই ছিল আমাদের আজকের নিউজ রুম আপডেটে। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ।